শহীদ বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়, সাম্য সুন্দর মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত আমরা আসলে বৈষম্যের বিরুদ্ধে হাঁটছি। এই প্রজন্মের বাচ্চারা খুবই আগ্রহী ইতিহাস সম্পর্কে, ওরা জানতে চায়, ওরা শিখতে চায়। এই ত্যাগের কাহিনী, এই সম্পৃক্ততার কাহিনী, এটা তুলে ধরতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। শ্রদ্ধা ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না, মন্তব্য আইন উপদেষ্টার। রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। গণহত্যা চালিয়ে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের সঙ্গে সম্পর্ক সমান স্বার্থে বললেন সার্জিস। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। সীমাবদ্ধতাকে জয় করবে বাংলাদেশ, শারীরিক প্রতিবন্ধকতা আগামীর পথে বাধা নয়, মন্তব্য তারেক রহমানের। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ, কবিতায় বাঁচিয়ে রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। পার্লামেন্টে বিপুল ভোটে হেরে অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, জনগণের জয়, দাবি বিরোধীদের। বিপিএল ফুটবলে মৌসুমের প্রথম ডার্বি জিতে শীর্ষে মোহামেডান, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারালো 1-0 গোলে। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি মাহমুদুল হাসান এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন অন্যান্য শিরোনাম। এবারে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা, অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাধারণ মানুষ বলছেন, নতুন প্রজন্মই গড়বে আগামীর সম্ভাবনার বাংলাদেশ। দাবি করেছেন, জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবী হত্যার বিচার করতে হবে, গড়ে তুলতে হবে সাম্য সুন্দর ও মানবিক রাষ্ট্র। পূব আকাশে ভোরের সূর্য, নিস্তব্ধ প্রকৃতি যেন স্মরণ করিয়ে দিচ্ছে সেদিনের নীরবতাকে। 1971 সালের 14 ডিসেম্বর, বিজয়ের আগ মুহূর্তে যেদিন ঘাতকের নৃশংসতার শিকার হয়েছিলেন জাতির সূর্য সন্তানেরা। বাঙালি জাতিকে মেধাশূন্য করার সব ক্ষেত্রই সেদিন নিশ্চিত করেছিল পাকিস্তানের দোসর রাজাকার আলবদররা। স্মৃতির ফলক রায়ের বাজার বধ্যভূমি, আজও বয়ে চলেছে বীর সন্তানদের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস। ঠাঁই দাঁড়িয়ে থাকা শোকের মিনারে তাই তো অবনত মস্তকে লাল সবুজের পতাকা। ফুলের ডালা হাতে হাজারো মানুষের এই মিছিল গিয়ে এক হয়েছে শহীদ বেদিতে। শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতির বীর সন্তানদের। মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত আমরা আসলে বৈষম্যের বিরুদ্ধে হাঁটছি, শোষণের বিরুদ্ধে হাঁটছি, শাসকের বিরুদ্ধে হাঁটছি। এই প্রজন্মের বাচ্চারা খুবই আগ্রহী ইতিহাস সম্পর্কে, ওরা জানতে চায়, ওরা শিখতে চায়। পাকিস্তানের সহযোগী শক্তিতে তো ছিল, এতে কোনো সন্দেহ নাই, কাজে তারা এখনো আছে এবং এখনো অনেকেই মুক্তিযুদ্ধকে মানতে পারে না। শিশু কিশোর নারী পুরুষ, শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদ সবাই মিলেছেন এক কাতারে। স্বাধীনতার 53 বছর পরও বুদ্ধিজীবী হত্যার বিচার না হয় ক্ষোভ ছিল অনেকেরই কণ্ঠে। যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণ অভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। এই বীরত্বের কাহিনী, এই সাহসের কাহিনী, এই ত্যাগের কাহিনী, এই সম্পৃক্ততার কাহিনী, এটা তুলে ধরতে হবে। যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুক যথাযথভাবে দেশের জন্য, জাতির জন্য পালন করা। বুদ্ধিজীবী হত্যার এই ক্ষতি আজও পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতি আবারও এনেছে সেই সুযোগ। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এবার আর ব্যর্থ হবে না বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। একটি গর্বের ইতিহাস গোটা জাতিকে উজ্জীবিত করে, প্রেরণা যোগায় সামনের দিকে এগোনোর। পরিবর্তিত পরিস্থিতিতে এবার সময় এসেছে দেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এক হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল গোটা জাতি। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, এরপর প্রধান বিচারপতি, শহীদ পরিবার সহ দেশের সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে উপদেষ্টারা বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না।
নতুন বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর। শীতের আড়মোড়া ভেঙে শ্রদ্ধা জানাতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেওয়াজ মেনে রাষ্ট্রপতির পর 7:15টায় শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। ফুলেল শ্রদ্ধার পর রাষ্ট্রীয় সালামে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শহীদদের শ্রদ্ধা জানানোর পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। প্রধান বিচারপতি এবং শহীদ পরিবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, স্বপ্ন আর আদর্শকে ধারণ করেই যেন আগামীর প্রজন্ম এগিয়ে যায়, তৈরি হয় একটি নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন আজকে শহীদ বেদিতে আসা সর্বস্তরের মানুষ। মারুফা রহমান, নিউজ 24, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা। বহু বছর আগে গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। সবশেষ গণহত্যা চালিয়ে জনবিচ্ছিন্ন হয়েছে দলটি। আর এ কারণেই শহীদ বুদ্ধিজীবী দিবসেও নেই তাদের উপস্থিতি। মিরপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের নেতারা বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকের কাফেলা নয়, মানুষের শ্রদ্ধার মিছিল ঠেকল মিরপুর বুদ্ধিজীবী সৌধে। রাজনীতির গলিপথ পেরিয়ে নতুন বাংলাদেশে প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন। তাই এবারেও রাজনীতির চিত্র খানিকটা ভিন্ন। লাল সবুজের আবহে সকালে সোনালী রোদে শ্রদ্ধার মিছিল নিয়ে মিরপুরে যায় বিএনপি। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্র ও গণহত্যা করে আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক কামী ও স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শ্রদ্ধার মিছিলে রাজনীতির ডান বাম সব এক হয়ে যায়। নেতারা বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের অনুপ্রেরণায় জুলাই অভ্যুত্থানে এসেছে নতুন বাংলাদেশ। একটা দল কতখানি জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে দাঁড়ালে এরকম একটা দিনও আওয়ামী লীগকে কোথাও দেখা যায়নি। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের বহু আগে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছিল। বাংলাদেশের সমস্ত জনগণের যে মুক্তি, সেটা আনার জন্য অপরিহার্য এবং এই পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার। জিএম কাদের বলেছিল যে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ আসে, আমাদের করার কিছু নাই। কিভাবে জাতীয় পার্টি এখানে ঢুকলো? শ্রদ্ধা জানাতে আসা তরুণরা বলছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন ভোলা সম্ভব নয়, তেমনই ভোলা সম্ভব নয় 24-এর গণ অভ্যুত্থান। গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, দেশের মানুষের অর্থনীতির মুক্তি সহ দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে, এমনটাই প্রত্যয় প্রত্যেকটি রাজনৈতিক দলের। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। ফুলেল শ্রদ্ধা আলোচনা সভা সহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও বদ্ধভূমিগুলোতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বসাধারণের ঢল নামে। জেলা উপজেলায় পালন করা হয় নানা কর্মসূচি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে চট্টগ্রামের পাহাড়তলীর বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠকরা। যতদিন আমি ক্ষমতায় থাকব, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে, আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চেষ্টা করব এবং মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা। দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউট, অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বরিশালে সকাল 10টায় কীর্তনখোলা নদী তীরের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যেসব বুদ্ধিজীবীরা আমাদেরকে শিক্ষা দান করবেন বা আমাদের প্রজন্মকে শিক্ষা দান করবেন, তাদেরকে যেন ধ্বংস না করা হয়, এটাই আমার আশা। সরকারের কাছে আবেদন করব, যে সমস্ত শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করা হচ্ছিল তাদের জীবনী পাঠ্যপুস্তকের মাধ্যমে নতুন প্রজন্মকে যাতে জানতে দেওয়া হয়। রংপুর টাউন হল চত্বরে বধ্যভূমিতে বিভাগীয় জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আমি আজকের এই দিনে সেই সমস্ত শহীদ বুদ্ধিজীবী যারা জাতির পাঞ্জেরি ছিলেন, কান্ডারি ছিলেন নিজ সেক্টরে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র্যালির পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যশোরের শঙ্করপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধা জানানো হয়। রাজবাড়ীতে লোকসেট বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও ফরিদপুর, মেহেরপুর, গোপালগঞ্জ সহ দেশজুড়ে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতের সাথে ভালো সম্পর্ক চায়, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। দুপুরে নরসিংদীর বেলাবু উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থেই আছে দুই পক্ষের সাথে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার কথা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে, মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। শহীদদের হত্যা মামলাগুলো বিচার কাজ পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের মর্যাদার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিতে উপযোগী পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবন্ধী মানুষের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1.5 শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি দৈনন্দিন জীবনের নানা প্রতিবন্ধকতার অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। কোঠা ব্যবস্থা যেন আমাদের সাথে আলোচনা করে প্রতিবন্ধী মানুষদের চাহিদা অনুসারে কোটার পার্সেন্টেজ ঠিক করা হয়। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে, আমাদের আসলে কাজ করে আমরা যা অর্জন করি সেখান থেকে আবার একজন কেয়ারগিভারকে সম্মানী দিয়ে আমাদের সাথে রাখাটা খুবই কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সাহস, সংকল্প ও শক্তি বাকিদের প্রেরণার উৎস হতে পারে। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে।
বিগত 16 বছরে সব ধরনের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধী মানুষও তার ব্যতিক্রম নন। গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত এবং আপনারাও তার ব্যতিক্রম নন। এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা ব্যক্তিগতভাবে আমি অনুভব করি। তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা নেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম ও সমৃদ্ধ সমাজ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বুদ্ধিজীবীদের হত্যায় ভারতের ষড়যন্ত্র ছিল মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনার সভায় তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়ার চক্রান্ত হয়েছিল। বিজয়ের 2 দিন আগে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধের পর গুম হওয়া জহির রায়হানের সন্ধানও দাবি করেন গোলাম পরোয়ার। এই দেশ যদি পদোন্নত থাকে, এটি করদ রাজ্যে পরিণত হয়, ভারতের একটা বাজারে পরিণত হয়, তাহলেই তো ভারতের লাভ বেশি। ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে, তাদের গবেষণা, তাদের চিন্তা, তাদের আবিষ্কার, তাদের মেধা, তাদের স্ট্যামিনা, তাদের এনার্জি, বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। জুলাই অভ্যুত্থানে 5 সাংবাদিককে হত্যা করা হয়। এই জন্যই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদনে বাংলাদেশের নাম এসেছে, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গণমাধ্যমের স্বাধীনতায় 1 ইঞ্চিও হস্তক্ষেপ করবে না অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত সাংবাদিকতা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইয়েতে আসছে যে বাংলাদেশ একটা ডেঞ্জারাস প্লেস। হ্যাঁ, ওইটা আবার আওয়ামী কিছু দালালরা আবার এটা শেয়ারও দিচ্ছে যে বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে। তো এরা এটা বলে না বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে আরএসএফ এ, কারণ শেখ হাসিনা 5 জন সাংবাদিক খুন করেছেন। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন কবি হেলাল হাফিজ। কবিতায় বাঁচিয়ে রাখবে কবি হেলাল হাফিজকে বলে মনে করেন বিশিষ্টজনরা। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। তাকে মরণোত্তর রাষ্ট্রীয় পদকে ভূষিত করার ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। এতদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে, আর কত কোটি দিয়েছো ঠোকর, বিষে বিষে নীল হয়ে গেছি। খুব কি তাড়া ছিল কবি হেলাল হাফিজের? কত কবি সাহিত্যিকই তো ছুঁয়েছিলেন জীবনের শতক, তবে কেন মাত্র ৭৬ বছরে থামলো তার জীবন গাড়ি? জীবদ্দশায় বাংলা একাডেমির সবুজ চত্বরে কতবারই না গেছেন তিনি, তবে শনিবার এলেন কান্না হয়ে লাশবাহী গাড়িতে। নজরুল মঞ্চের সামনে তখনও সুরিতদের ছলছলে চোখ। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন কবি হেলাল হাফিজ। শনিবার সেই বাংলা একাডেমিতেই তার প্রথম নামাজে জানাজা। কবিতায় কবি হেলাল হাফিজকে বাঁচিয়ে রাখবে বলে মনে করেন বিশিষ্টজনরা। এত কষ্ট বুকে নিয়ে মানুষ পৃথিবী থেকে যেতে পারে, এটা ওনাকে দেখলে বোঝা যায়। আমার জীবনের সমস্ত কিছু বিনিময়ে যদি আমি 1 ঘন্টার জন্য তার চোখে পেতাম। দুর্ভাগ্য এই যে আমি যতদূর জানতে পেরেছি উনি 21 পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। দ্বিতীয় জানাজা হয় বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে। সেখানেও অংশ নেন সাংবাদিক ও কবি সাহিত্যিকরা।
তার শরীরী বিদায় হোক, তারপরেও তিনি থাকবেন তার রচনায়, তার সাহিত্যে, তার কবিতায়। যে বাংলা একাডেমি থেকে যেন তার কবিতা সমগ্র প্রকাশ করা হয়, তার লেখাগুলো যেন অনুবাদ করা হয়। বাংলাদেশে যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে। যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হন কবি হেলাল হাফিজ। বিশিষ্টজনরা বলছেন, শারীরিক মৃত্যু হলেও লড়াই, সংগ্রাম, প্রেম, বিরহে প্রেরণা হয়ে বাঙালির হৃদয়ে থাকবেন কবি হেলাল হাফিজ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। নানা নাটকীয়তার পর পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শনিবার দেশটির পার্লামেন্টে 204 জন আইন প্রণেতা ইয়োলের বিপক্ষে ভোট দিয়েছেন। এটিকে জনগণের জয় বলে দাবি করছেন বিরোধীরা। শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অভিশংসিত হলেন তিনি। 7 ডিসেম্বরের পর দ্বিতীয়বারের মতো অভিশংসনের লক্ষ্যে শনিবার অনাস্থা ভোটের আয়োজন করা হয়। এতে 300 জন আইন প্রণেতার মধ্যে 204 জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে পড়ে 85টি ভোট। অভিশংসিত হওয়ায় ইয়োল কর্তৃত্ব হারাবেন। তবে সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন। ফলে ইয়োনের ভাগ্য নির্ধারণের জন্য আদালতের হাতে 180 দিন সময় আছে। এই সময়টাই অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাকসু। এদিকে প্রেসিডেন্ট ইয়োলের অভিশংসনকে দক্ষিণ কোরিয়ার মানুষের জয় বলে অভিহিত করেছেন বিরোধীরা। এর আগে ক্ষমতাচ্যুত করার উদ্যোগকে সমর্থন জানিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। গেল 3 ডিসেম্বর আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর প্রেসিডেন্ট ইয়োলকে দায়িত্ব থেকে হটানোর ডাক দেয় বিরোধীরা। আসমাতুলি, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএল ফুটবল মৌসুমে প্রথম ঢাকা ডার্বি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে মোহামেডান। দেশের পেশাদার ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যবাহী লড়াই আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে সাদা কালোরা। দিনের আরেক ম্যাচে ওয়ান্ডারার্সকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ পুলিশ। তার উপরে এই ধরনের মাঠে কানেকশন। বাংলার ফুটবলের ইতিহাস মোহামেডান আবাহনীর লড়াইটা ঐতিহ্যের। সময়ের বিবর্তে ঢাকা ডার্বি হারিয়েছে জৌলুস। যেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মতো এই লড়াই এখন রঙহীন ফ্যাকাশে। আগের মতো নেই দর্শকদের উত্তেজনা, উন্মাদনা। তারপরও বিপিএল এর অন্য ম্যাচের তুলনায় ঢাকা ডার্বির চিত্র ছিল ভিন্ন। নাম ঢাকা ডার্বি হলেও ম্যাচ রাজধানীর বাইরে। এবার আসরে আবাহনী মোহামেডানের একটাই ভেন্যু কুমিল্লা। তাই তো মাঠে দুদলই স্বাগতিক। নিজেদের মধ্যেই দেয়ানিয়া বাবলু শুরু থেকেই মারিফুল হকের শিষ্যদের চেপে ধরে মোহামেডান। একের পর এক আক্রমণ শানায় আবাহনীর ডেরাই। দিয়াবাতে সানডে রহিমদের রুখতে ব্যস্ত বাবলু, ইয়াসিন খানরা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ভাঙে ডেডলক। বক্সের বাদিক থেকে রহিমের বাড়ানো ক্রসে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান সুলেমান দিয়াবাতে। এই আফ্রিকানের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। স্পোর্টিং ক্লাব দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে সাদা কালোরা। আবাহনীর ওপর এবার আরো আক্রমণাত্মক মোহামেডান। তবে ম্যাচের শেষ দিকে খোলস থেকে বের হয়ে আসে আকাশী নীলরা। সাদা কালোদের রক্ষণে তৈরি করে চাপ। এতেই যোগ করার সময় গোলও করে আবাহনী। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হলে 1-0 গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় বসে মোহামেডান। আরো আগেই অফসাইডের ফ্ল্যাগটা উঠিয়ে রেখেছিলেন জিহাদ আল হাসান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।